আমি আশরাফুল হাসান বুলবুল বাদী পক্ষে। আমি আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি যে এবং আমি উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ডাকে আপনারা উপস্থিত হয়েছেন। আমি আশরাফুল হাসান বুলবুল বাদীর পক্ষে এই ঘটনাবলীর আসুনা ফার্মেসি ঘটনাবলীর শুরু থেকে সরাসরি ইনভলভ ছিলাম। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেনী চেম্বার অফ কমার্স এবং ফেনী জেলা প্রশাসন, সোনাগাজী উপজেলা প্রশাসন এবং সোনাগাজী বণিক সমিতির কাছে বিষয়টি গুরুত্ব সহকারে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এই ঘটনার শুরু থেকে সরাসরি ইনভলভ ছিলাম। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেনী জেলা চেম্বার অফ কমার্স, ফেনী জেলা প্রশাসন, সোনাগাজী উপজেলা প্রশাসন, সোনাগাজী বণিক সমিতির কাছে বিষয়টি আপনাদের মাধ্যমে গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি বাদী বিবাদীর মধ্যে যে 10 লক্ষ টাকা লেনদেন হয়েছে তার সাথে আমি সরাসরি অবগত ছিলাম, যাহার মাধ্যমে 2 লক্ষ টাকা আমার মাধ্যমে পরিশোধ করিয়েছি বিবাদী ইলিয়াসকে। বাকি 8 লক্ষ টাকা চেক এবং ক্যাশের মাধ্যমে নূর হোসেন প্রদান করছে ইলিয়াসকে। এই টাকাটা দোকানঘর এবং ডেকোরেশন পজিশন বাবদ ইলিয়াসকে প্রদান করা হইয়াছে। 22/9/2024 তারিখে আমার ইলিয়াসের সাথে আমি সোনাগাজীর যে 0 পয়েন্ট আছে ওখানে একটা ফার্মেসি, আসুনা ফার্মেসি নামে একটা ফার্মেসি খোলার সিদ্ধান্ত নিই। তখন আমি ওই সিদ্ধান্তর পরে আমি ওনাকে দোকানঘর বাবদ 10 লক্ষ টাকা প্রদান করি এবং আমি ওই দোকানে আরো 3 লক্ষ টাকা ডেকোরেশন করি। কিন্তু আমি 1 মাস ডিসেম্বর মাস দোকান করার পর জানুয়ারি 7 তারিখে উনি আমাকে কল করে বলে যে উনি আরো আগে ছিল 20,000 টাকা ভাড়া আমার নির্ধারিত ছিল। তো নির্ধারিত থাকার পরে উনি আমাকে জানুয়ারি মাসের 7 তারিখে কল দিয়ে বলে যে উনি আরো 10,000 টাকা ভাড়া বেশি দিতে হবে। তো এগুলার কারণে আমার নতুন দোকান 1 মাস দোকান করছি, দোকান করার পর উনি আমাকে আরো 10,000 টাকা ভাড়া বেশি দেওয়ার কারণে তো আমার নিজের খরচ আছে, স্টাফ খরচ, এরপরে দোকান ভাড়া, এত টাকা ভাড়া, আমার মাসিক সেল হতো মাত্র 1 মাস হচ্ছে 5.5 লক্ষ টাকার মতো। তো তখন আমার পক্ষে আর এইভাবে দোকানটা কন্টিনিউ করা বা ওনাদের যে একটা উনি যেভাবে প্রতিটা বিষয় ইন্টারফেয়ার করতেছে আমার আর দোকানটা করার ইচ্ছাটা আর হয় নাই। যে তখন আমি ওনাকে বলছিলাম আমি বিদেশে তো লাইন দিছি, আমি আপনাকে যে 10 লক্ষ টাকা দিছি ওই 10 লক্ষ টাকা আমার আবার ডেকোরেশনের টাকা আপনি আমাকে দিতে বাধ্য থাকবেন, বা দোকান যে ভাড়া নিবে সে আমার যে টাকাটা আছে ওই টাকাটা প্রদান করবে। এরপর উনি আমাকে আর কথা বলে নাই। ফেব্রুয়ারি মাস চলে গেল, মার্চ গেল, এপ্রিল গেল, দোকান বন্ধ ছিল, উনি কোনো কথা বলে না আমার সাথে। এরপরে যখন আমি মে মাসে আমাকে একদিন কল দিয়ে বললো যে আপনি সোনাগাজী আসেন। সোনাগাজী আসার পর যে আমি দোকানে একজন লোক আসবে, যে দোকানটা আমি আপনাকে দেখাবো, ওনাকে দোকানটা দেখাবে, এই কথা বলি উনি আমাকে সোনাগাজী নিয়ে আসে। আমি রাতে 9টা বাজে সোনাগাজী আসি। আসার পর উনি আমাকে রাত 3টা পর্যন্ত সোনাগাজী 0 পয়েন্টে ওয়েট করে আমার সাথে। আমাদের একজন ইমাম সাহেব ছিল, একদমই নাই। উনি আর আমি প্রায় রাত 3টা পর্যন্ত এখানে দাঁড়াইছিলাম, কেউ আসে নাই। এরপর আমি যাওয়ার পর ওনার ফোন বন্ধ ছিল, যখন ইউনো একজন ছিল নতুন ওনার বাড়িতে গেছে বলে উনি আমার ফোন অফ করেছে। এরপর যখন আমি চলে যাই, ওনার ভাই, ছোট ভাই এবং বড় ভাই মিলে রাত 2টা পর্যন্ত আমাকে দাঁড় করাইছে। এবং ছোট ভাই বড় ভাই অর্ডার দিচ্ছে, বড় ভাই আজগর অর্ডার দিল যে কোনোভাবে দোকান বন্ধ হবে না, আপনি চাইলে আপনি একটা চাবি দিয়ে যাবেন, নাহলে দোকান বন্ধ হবে না, পুরো রাত আপনি এখানে দাঁড়া থাকবেন। এরপরে আমি ট্রেড লাইসেন্স বাতিল করে দেয়। আবার ইউনু স্যারে ওনাকে ডাকার পরে উনি ইউনু স্যারের অফিসে প্রথম বলছে উনি কোনো টাকা নিয়ে নেয়, টোটালি কোনো 1 টাকাও নেয় নাই। এরপরে স্বীকার করছে যে উনি 2 লাখ টাকা নিছে, যেটা আমি ভাইয়ের কাছ থেকে নিছে। উনি স্বীকার করছে এই টাকাটা উনি গ্রহণ করছে, বাকি 8 লক্ষ টাকা উনি আমার থেকে 1 টাকাও নেয় নাই। তো ইউনি স্যার বলছে যে আমাদের এই ডকুমেন্টটা আমার কাছে আছে চেকের, যে ডকুমেন্টটা আমি ওনাকে দিয়েছিলাম 4 লক্ষ টাকার ডকুমেন্ট। 4 লাখ টাকা আমি ক্যাশে দিয়েছি আর 4 লক্ষ টাকা আমি ডকুমেন্ট চেকে দিয়েছি। এই চেকটা উনি আমার পুরোটা নকল করছে, আমার সিগনেচার, উনি টাকা তুলছে, উনি আমার সিগনেচার ব্যবহার করছে আর নাম্বারটা ওনার দিচ্ছে। এখানে স্পষ্ট সবকিছু আছে। উনি ওনার চেক ওনার নাম্বার দিচ্ছে আর আমার চেকটা আমার চেক নকল করি উনি টাকাটা ইসলাম ব্যাংক থেকে তুলে নিচ্ছে। 22 তারিখে চেক দিচ্ছে, উনি 23 তারিখে এই টাকাটা তুলছে। আর 4 লাখ টাকা আমি ওনাকে হ্যান্ড ক্যাশ দিয়েছি, এটা সাক্ষীও আছে আমার কাছে। আমার খালাতো ভাই একজন আছে, উনি সরকার আমি এই 4 লাখ টাকা ওনাকে ক্যাশ দিয়েছি। তো ওর পরে থানাতে ইউনু স্যার এই বিষয়টাকে থানাতে রেফার করার পর উনি 16 তারিখে ওনাদের বৈঠক থাকার কথা, উনি বৈঠক করে নাই। এরপরে 22 তারিখ বৈঠক করার কথা, উনি নিজে ডেট দিয়েছে 22 তারিখ, উনি বসবে 22 তারিখে আসে নাই। এরপরে স্যারে হস্তক্ষেপের ব্যাপারে উনি 24 তারিখে উপস্থিত হয়েছে এবং ওইখানে উনি
মানে আমার বিরুদ্ধে যে ইয়া দিচ্ছে যে উনি টাকাগুলো গ্রহণ করে না, উনি বারবার বলতেছেন আমি ডেকোরেশন বাবদ ওনাকে টাকা দিব। তো ডেকোরেশন বাবদ আমার হচ্ছে ফার্মেসি, আর ওনার তো হচ্ছে মানে পুরাটা ছিল ফার্মি কাবাব, একটা কি খাবারের দোকান। তো ওনার ডেকোরেশনটা আমি 10 টাকা টাকা কিছু আমি কি করবো? যেহেতু অ্যাগ্রেসিভ, সে থানারে অমান্য করে না, তার প্রকৃত বিষয়টা হচ্ছে স্যার দেখেন ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে উনি বিষয়টা দেখেন, উনি ইলিয়াসকে ডাকেন, যেভাবে হোক টাকায় আনাই একটা বিষয় আপনার সমাধান করে দেওয়ার চেষ্টা করেন। সেখানে ওসি সাহেব ইলিয়াসকে একটু কটাক্ষ ভাষা কথা বলছেন, বলতে পারেন স্বাভাবিক, সে যেহেতু ডেটটা মিস করছে তার বলা তো সেটা ন্যায়। আমরা তো ন্যায় বিচার পেতে পারি, ন্যায় বিচার বলকে তো স্যার এভাবে দুই একটা কথা বলতে পারে, দুই একটা কথা বলতে পারে। ওইটারে সে রুজি করে গত 1/9/2025 সে একটা সংবাদ সম্মেলন করে আমাদের ওসি স্যারের বিরুদ্ধে, যেটা সম্পূর্ণ বেআইনি। এবং সে একজন প্রতারক, ভণ্ড, ভূমিদস্যু, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সে একজন আপনার দালাল। সে পুরাটা একদম তার প্রতারণা এবং তার মাস্টার মাইন্ড সে। আমি ওই যে একজন কোম্পানি সাজাইছে, তার মাস্টার মাইন্ড আমি দেখাচ্ছি, আপনারা এখানে সমাজে দেখেন যে কোম্পানি সাজাইছে। এই কোম্পানির লোক সাব্বির, এই সাব্বির ছেলেটা আমাদের সাথে, এই সাব্বির ছেলেটা কথোপকথন বলে, তার স্টেটমেন্ট আপনারা পরে নিয়ে নিয়েন। এই সাব্বির আমাদের সাথে কথাবার্তা বলে, এটা সম্পূর্ণ ইলিয়াস, এই হচ্ছে যে আসামি ইলিয়াস, এ তার সহযোগী এবং ইন্টেরিয়র ডিজাইনার D2 কনস্ট্রাকশন, যে ফেসটা মালিক সাথে নয়, সে ফেসটা মালিক এই নাম। এবং আমি তার অজান্তে সেটা আমি ইনভেস্টিগেশন করি এবং তার রেকর্ড আমার কাছে আছে, এবং এই নামের এটা কার্ড যে ফেসটা মালিক সাজায়। এখন আমি আপনাদের কাছে এই সংবাদ সম্মেলনের কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ, সে আমি আমি সত্য ন্যায়ের জন্য আমি যাইতে পারি, সেখানে সে সেটাকে রুজি করে একজন ওসি সাহেবের বিরুদ্ধে তো কথা বলা তার এখতিয়ার নাই। সে যেভাবে ব্লেম দিত একজন ওসি সাহেব, তাইলে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে বিচার জন্য যাবো? সে ওসি সাহেবের মানহানি দিয়ে একটা দুর্বলতার চেষ্টা করতেছে।